নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের রাইজ অফ মগধ, আজকের ক্লাস কি মগধের উত্থান। এর আগের দিন আমরা ষোড়শ মহাজনপদ পড়েছিলাম এবং সেখানে প্রতিটা মহাজনপদ সম্পর্কে আমরা জেনেছি এবং মগধ সম্পর্কে যতটুকু জানার ছিল জেনেছি। আজকে আমরা মগধ সম্পর্কে ইন ডিটেল জানবো। এখানে কোন কোন বংশ বা রাজবংশ পরপর পরপর শাসন করেছে সেটা কিন্তু আমরা দেখব। এখান থেকে প্রশ্ন কিন্তু প্রচুর আসে এবং এছাড়াও কিছু যে ফরেন ইনভেশন ঘটেছিল বা বহিঃশত্রু আক্রমণ ঘটেছিল সেগুলোও দেখব, পার্সিয়ান, গ্রিক ইত্যাদি দেখব, মানে আলেকজান্ডার, এই সম্পর্কে আমরা পড়বো। ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালো করে পড়ো। আর যদি মনে হয় যে না ক্লাসগুলো তোমাদের কাজে লাগছে, ভালো লাগছে, অন্য কারোর কাজে লাগতে পারে, অবশ্যই শেয়ার করো, কমেন্ট করে জানাও যে কেমন তোমাদের লাগছে। কমেন্টগুলো কিন্তু আমি পড়ি এবং আমার বেশ মোটিভেটেড ফিল হয় যখন কিনা কমেন্টগুলো পড়ি এবং পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে পারি আরও ভালোভাবে। ক্লিয়ার? তো লাইক করো, শেয়ার করো, আর ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপটা ইনস্টল করো না। ওখানে ফ্রি মক টেস্ট থেকে শুরু করে এই পিডিএফগুলো সবই পাবে তোমরা। অবশ্যই পিডিএফ থেকে খাতায় নোট করতে পারবে, ওটা ডাউনলোডেবল নয়, ঠিক আছে? তোমরা অ্যাপে পড়তে পারবে। ক্লিয়ার? আর যারা যারা স্মার্ট ব্যাচ 6-এ ভর্তি হতে চাইছো, ভর্তি হয়ে যাও। 1 তারিখ 1 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও। 2025কে যারা যারা টার্গেট করেছো তাদের সকলের জন্য কিন্তু এই ব্যাচটা, ঠিক আছে? আমি 6 মাসের মধ্যে 80% সিলেবাস শেষ করে দেবো, আর বাকি 20% বা 70% শেষ করলে বাকি 30% আরও 6 মাস সময় লাগবে, যেগুলো কিনা আস্তে ধীরে আমি করাবো। 1 বছরের কোর্স, মান্থলি ফিস 500 টাকা করে, এবং 3 বছরের ভ্যালিডিটি কিন্তু তোমরা পাবে। ক্লিয়ার? চলো, রাইজ অফ মগধা কি বলছে? দ্য মগধা ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কিংডম ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। ভারতের উত্তর পূর্বে একটা খুব গুরুত্বপূর্ণ সাম্রাজ্য ছিল কি মগধ। দেখো, আমি বলেছিলাম যে 16টা মহাজনপদ ছিল, তো সেই মহাজনপদের মধ্যে মগধ আলটিমেটলি রয়ে গেছে সব থেকে বিশাল। সব পদাকে নিজের আয়ত্তে এনে মানে নিজে অধিগ্রহণ করে মগধ একটা সাম্রাজ্যে পরিণত হয়েছে। এবং এই সাম্রাজ্যটা কিন্তু একদিনে হয়নি, বিভিন্ন বংশ কিন্তু এখানে শাসন করেছে। হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ পর 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 করে কিন্তু শাসন করে গেছে, এবং এই শাসনকাল চলাকালীন কিন্তু মগধ এক্সপ্যান্ড করেছে। ক্লিয়ার? মগধ অরিজিনেটেড ইন দ্য বেদিক পিরিয়ড, ঠিক আছে? মগধ অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল কি বেদিক, মানে বৈদিক যুগের ঠিক পরে, বা বৈদিক যুগ থেকেই বলতে পারো। 1500 থেকে 500 বিসির মধ্যে মগধ অরিজিনেট করেছিল, ঠিক আছে? অ্যান্ড ওয়াজ ওয়ান অফ দ্য 16 মহাজনপদাস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। প্রাচীন ভারতের ষোড়শ মহাজনপদের মধ্যে একটি মহাজনপদ ছিল এই মগধ। 4 অ্যানশিয়েন্ট কিংডমস অর মহাজনপদ, 4টে মহাজনপদ কিন্তু লাস্টে নিজেদের মধ্যে কম্পিট করেছে বা যুদ্ধ করেছে। সেই 4টে মহাজনপদ কি? মগধ, কৌশল, অবন্তী এবং বত্র। এই 4টে মহাজনপদ নিজের মধ্যে কম্পিট করেছে কিসের জন্য? আলটিমেট সুপ্রিমেসির জন্য। কে সব থেকে বেশি জিতবে, মানে কে জিতবে, কে সবাইকে অধিগ্রহণ করবে। ক্লিয়ার? মোটামুটি এই 6th সেঞ্চুরি বিসি বা 600 বিসি থেকে 400 বিসির মধ্যে এই যুদ্ধ চলেছে, কিন্তু আলটিমেটলি মগধই জয়লাভ করেছে। মগধ ইভেনচুয়ালি মগধ ইভেনচুয়ালি এমার্জ ভিক্টোরিয়াস, অর্থাৎ মগধ বিজেতা হিসাবে কিন্তু উঠে এসছে, এমার্জ হয়েছে। এস্টাবলিশিং ইটস হেগমনি, ঠিক আছে? হেগমনি মানে কি? হেগমনি মানে আধিপত্য। এস্টাবলিশিং ইজ হেগমনি অ্যান্ড বিকামিং দ্য মোস্ট পাওয়ারফুল কিংডম ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। এবং মগধ নিজেকে প্রতিষ্ঠা করেছে বা আধিপত্য বিস্তার করেছে ভারতের, ঠিক আছে, ভারতের বলবো না, প্রাচীন ভারতের একটি সব থেকে শক্তিশালী সাম্রাজ্য হিসাবে বা মহাজনপদ হিসাবে। মগধ ওয়াজ লোকেটেড ইন মডার্ন বিহার। বর্তমান বিহার এবং ওয়েস্ট বেঙ্গল নিয়ে কিন্তু মগধ, না প্রপার বিহার নিয়ে কিন্তু মগধ মোটামুটি কি বলবো ছিল, মানে কি বলবো, বর্তমান বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের কিছুটা বলতেই হবে, ঠিক আছে, নিয়ে কিন্তু মগধ গঠিত হয়েছিল বা গড়ে উঠেছিল। বৃহদ্রথ, ঠিক আছে, বৃহদ্রথ ডিসেন্ডেন্ট মানে উত্তরসূরি আর কি। জরাসন্ধ ফাউন্ডেড দ্য মগধ এম্পায়ার। তো মগধ সাম্রাজ্য প্রথম প্রতিষ্ঠা করেছিল কে? বৃহদ্রথের উত্তরসূরি জরাসন্ধ। বোথ মেনশন, মহাভারতে কিন্তু এই দুটোরই উল্লেখ রয়েছে, মানে এই দুজনেরই উল্লেখ রয়েছে। রিজনস ফর রাইজ অফ মগধা, এই যে মগধ এত শক্তিশালী হয়ে উঠলো, মগধ কি করে সবাইকে হারালো, কি করে মগধ এর উত্থান ঘটলো, এর পিছনে কিছু কারণ আছে। এমনি এমনি নিশ্চয়ই ঘটেনি। কিছু কারণ যদি না থাকে তাহলে অন্য যে মহাজনপদগুলো রয়েছে সেগুলোর থেকে কেন বেশি শক্তিশালী হলো, কেন বেশি জিতলো, তো সেই কারণগুলো কি? বলছে বিং সারাউন্ডেড বাই রিভার্স অ্যালাউড ট্রেড অ্যান্ড কমার্স টু ফ্লোরিশ অ্যান্ড প্রোটেক্টেড মগধা ফ্রম আউটসাইডার অ্যাটাকস। বলছে যেহেতু নদী দ্বারা মগধ বেষ্টিত ছিল, নদীটা কি
একটা যাতায়াতের মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহার করতো। তার জন্য কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটেছে, ফ্লোরিশ হয়েছে ওই সময়। এছাড়াও কি নদী দ্বারা যেহেতু বেষ্টিত ছিল পুরো মগধ, বহিঃশত্রু আক্রমণের থেকে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত ছিল, সহজে আক্রমণ করতে পারবে না। The lands of Magadha were fertile and they made great progress in agriculture, and the valuable timber from the dense forest of Magadha enriched the country's economy. বলছে মগধের যে জমি ছিল সেটা প্রচণ্ড উর্বর ছিল, তাই এগ্রিকালচারের দিক থেকে কি প্রচুর উন্নতি ঘটেছে। এগ্রিকালচারের উন্নতি মানে কি দেশের ইকোনমির উন্নতি, ঠিক তো। এছাড়াও মগধের যে ঘন বন আছে সেখান থেকে দামি দামি কিন্তু টিম্বার অর্থাৎ কাঠের গুঁড়ি কিন্তু পাওয়া যেত, এবং এটাও কিন্তু সমৃদ্ধ করেছে, এনরিচ করেছে কি মগধের ইকোনমিকে। ক্লিয়ার? এই জন্য কি মগধের বেশি পয়সা বেশি ছিল, সমৃদ্ধশালী ছিল। তো এলিফেন্টস অবটেইন ফ্রম ফরেস্ট ওয়ার ইউজড ইন ওয়ার অফ মগধা। এলিফেন্ট যেগুলো ছিল অর্থাৎ যে হাতি ছিল, মগধের যে হাতি বাহিনী ছিল, হস্তি বাহিনী ছিল, সেই হস্তি বাহিনী কোথা থেকে পাওয়া যেত? মগধে বিশাল ঘন জঙ্গল ছিল, সেখান থেকে হস্তি বাহিনী পেয়েছে। দ্য ক্যাপিটাল অফ মগধা, রাজগৃহ, ওয়াজ সারাউন্ডেড বাই হিলস, thus protecting it from external attacks, and the second capital Patliputra was surrounded by the river, thus protecting it from external attacks. তো মগধের প্রথম রাজধানী কি ছিল? রাজগৃহ বা গিরিব্রজ। এটাও কি ছিল? হিলস, পাহাড় পর্বত দিয়ে ঘেরা ছিল। এর জন্য কি বহিঃশত্রু আক্রমণের থেকে কিন্তু নিশ্চিন্ত ছিল বা সেফ ছিল। এবং মগধের সেকেন্ড ক্যাপিটাল, দেখো মগধে বিভিন্ন বংশ কিন্তু নিজেদের যে রাজধানী সেগুলো কিন্তু স্থানান্তরিত করেছে, সব ডিটেলসে হবে, চিন্তা নেই। তো সেকেন্ড ক্যাপিটাল যে পাটলিপুত্র ছিল সেটাও কিন্তু নদী দ্বারা বেষ্টিত ছিল, ঠিক। তার জন্য কি বহিঃশত্রু আক্রমণ কিন্তু করতে পারতো না, তার জন্য কি সেফ ছিল অনেক বেশি। মগধ বিকাম ইনভিনসিবল মানে হচ্ছে কি অপরাজেয় বা অজেয়। ইনভিনসিবল অ্যাজ দ্য মগধ কিংস ওয়ার স্ট্রং। মগধের রাজারা অত্যন্ত শক্তিশালী ছিল, এই জন্য মগধকে জয় করা অতটা সহজ ছিল না বা সহজ হয়নি। অ্যাজ মগধ ওয়াজ সারাউন্ডেড বাই হিলস, দ্য মিনারেল রিসোর্সেস অবটেন ফ্রম দ্য হিলস নট অনলি স্ট্রেংথেন্ড দ্য ইকোনমি অফ মগধা বাট অলসো হেল্প ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ওয়েপন্স। তো দেখো মগধ যেহেতু পাহাড় পর্বত দিয়ে ঘেরা ছিল, তার জন্য মগধে সেই পাহাড় পর্বত থেকে বিভিন্ন মিনারেল উঠে আসতো, মিনারেল পাওয়া যেত, এবং সেটা শুধুমাত্র মগধের ইকোনমিকে বা অর্থনীতিকে স্ট্রং করেছে তা না, বিভিন্ন রকম যন্ত্রপাতি, লোহা থেকে শুরু করে তামা ইত্যাদি যা সব কিছু পাওয়া যেত। তো মগধে সেই তামা লোহা দিয়ে কি ওয়েপন্স বা মানে অস্ত্রশস্ত্রও কিন্তু তৈরি করতো। ক্লিয়ার? এবার আমরা ডাইনেস্টিস অফ মগধা দেখব। মগধের যে বিভিন্ন বংশগুলো, দেখো মগধে মূলত 4টি বংশ রাজত্ব করেছে। একটা হচ্ছে হর্যঙ্ক বংশ প্রথম, তারপর শিশুনাগ বংশ, তারপরে নন্দ বংশ, তারপরে মৌর্য বংশ। তো প্রতিটা বংশ সম্পর্কে আমরা দেখব, এবং প্রতিটা বংশে কোন কোন রাজা ছিল, গুরুত্বপূর্ণ রাজা যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখে নেব। হর্যঙ্ক বংশের প্রথম রাজা কে ছিল? বিম্বিসার। এই যে টাইম পিরিয়ডটা দেওয়া আছে না, এটা দেওয়ার জন্যই দিয়েছে, এটা মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। তো বিম্বিসার ভট্টিয়ার বা ভট্টির, ঠিক আছে, সন্তান ছিল। রুল ফর 52 ইয়ার্স অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট হিস্ট্রি। দ্য বুদ্ধিস্ট হিস্ট্রি অনুযায়ী কিন্তু 52 বছর এই বিম্বিসার রাজত্ব করেছে। বিম্বিসার দ্য আর্লি রুলার অফ মগধা স্টার্টেড পলিটিক্যাল ম্যারেজেস ফর স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। রাজনৈতিক বিবাহ অর্থাৎ বিবাহ তিনি শুরু করেছিলেন কি জন্য? কোনো একটা মহিলাকে ভালো লেগেছে বিবাহ করতেন না, ওই রাজ্যের সাথে সম্পর্ক ভালো হবে, কি পাবো, আমার অ্যাডভান্টেজ কি সেই মহিলাকে বিয়ে করলে সেই রাজ্যের সঙ্গে, হ্যাঁ রাজকন্যাকে বিয়ে করলে, সেরকম স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু তিনি বিয়ে করতে শুরু করেন, বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন, ঠিক আছে, রাজনৈতিকভাবে। তিনি বিবাহ করেছিলেন খেমাকে, যিনি কিনা মদ্র রাজার কন্যা ছিলেন পাঞ্জাবের। তিনি মহাকোশলাকে বিবাহ করেছিলেন, যিনি কিনা কৌশল রাজ প্রসেনজিতের বোন ছিলেন। হ্যাঁ, এবং এই মহাকোশলাকে বিয়ে করার সময় তিনি এই কাশী গ্রামটা কিন্তু যৌতুক হিসেবে লাভ করেছিলেন, ঠিক আছে। চেল্লনাকে বিয়ে করেছিলেন কি জন্য? মানে তিনি কে ছিলেন? লিচ্ছবির প্রিন্সেস ছিলেন, লিচ্ছবি রাজকন্যা ছিলেন। আচ্ছা, বাসবীকে বিবাহ করেছিলেন, কে ছিলেন তিনি? তিনি বিদেহ রাজকন্যা ছিলেন, ঠিক আছে। বানানটা আইটা মিসিং, ঠিক আছে। বিদেহ রাজকন্যা ছিলেন। দ্য ক্যাপিটাল ওয়াজ গিরিব্রজ। তার আমলের মগধের রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহ বা বর্তমান দিনে রাজগীর বলতে পারো। সারাউন্ডেড বাই 5 হিলস, প্রোটেক্টেড বাই স্টোন ওয়াল। পাহাড় পর্বত দ্বারা তো বেষ্টিত ছিল, এছাড়াও কি পাথরের দেওয়াল দিয়ে তার মানে সাম্রাজ্য কিন্তু ঘেরা ছিল বলতে পারো। হিজ সারনেম ওয়াজ শ্রেণিক। তার উপাধি কি ছিল? শ্রেণিক ছিল। অ্যাট ফার্স্ট হি ওয়াজ কি হলো? At first he was
enmity with Avanti king Pradyota but later became friendly. তো প্রথমে অবন্তিরাজ প্রদ্যোতের সঙ্গে তার শত্রুতা ছিল, কিন্তু পরবর্তীতে তারা বন্ধুতে পরিণত হয়। কিভাবে? ইভেন হোয়েন হি ওয়াজ, মানে এমনই বন্ধুতে পরিণত হয়েছিল যখন ইভেন হি ওয়াজ, হোয়েন হি ওয়াজ মিনস প্রদ্যোত যখন স্ট্রাইকেন উইথ জন্ডিস, বিম্বিসার সেন্ট হিজ রয়্যাল ফিজিশিয়ান জিবা বা জীবক টু উজ্জয়ন টু ট্রিট প্রদ্যোতের যখন জন্ডিস হয়েছিল তখন বিম্বিসার তার রাজ যে ফিজিশিয়ান ছিল, অর্থাৎ কি বলবো, তখনকার দিনে ফিজিশিয়ানসকে বলা হয় চিকিৎসক, রাজ চিকিৎসক যে ছিল তার নাম ছিল জীবক বা জিভা, যাই বলো না কেন, তাকে প্রদ্যোতকে বাঁচানোর জন্য বা চিকিৎসা করার জন্য পাঠিয়েছিল। An effective administrative system was implemented with 3 type of officials: এক্সিকিউটিভ, মিলিটারি অ্যান্ড জুডিশিয়ারি। তিনি কিন্তু একটি সুন্দর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, অর্থাৎ বিম্বিসার কিন্তু একটা সুন্দর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তৈরি করেছিল। তার 3টে প্রধান কি বলবো টাইপ ছিল অফিসিয়ালদের, একটা ছিল কার্যনির্বাহক এক্সিকিউটিভ, একটা ছিল সামরিক বা মিলিটারি, একটা ছিল কি জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা। এ কন্টেম্পোরারি অফ বোথ মহাবীরা অ্যান্ড বুদ্ধা, তিনি কিন্তু গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। হ্যাভিং মেট দ্য বুদ্ধা, তিনি বুদ্ধের সঙ্গে তার কি বলবো আলাপ হয়েছিল, কিন্তু তখনও কিন্তু বুদ্ধ এনলাইটমেন্ট হয় না, তখনও কিন্তু বুদ্ধ মোক্ষ লাভ করেনি। সেই মোক্ষ লাভের ঠিক 7 বছর আগে কিন্তু বুদ্ধের সঙ্গে বিম্বিসারের দেখা হয়েছিল। আচ্ছা, অ্যাজ প্রমিসড আর্লিয়ার দ্য বুদ্ধা ভিজিটেড হিজ ক্যাপিটাল আফটার অ্যাটেইনিং এনলাইটমেন্ট, বুদ্ধ এই বিম্বিসারকে কিন্তু কথা দিয়েছিল যে আমার মোক্ষ লাভের পর আমি তোমার সাম্রাজ্যে যাব। তো বুদ্ধ সেই কথা রাখে এবং আসে মগধে, ঠিক আছে, বা বলতে পারো রাজগৃহতে। হি ওয়াজ কিল্ড বাই হিজ সন অজাতশত্রু। এবার অজাতশত্রু এই যে এত বছর রাজত্ব করেছে না, তো অজাতশত্রু আর থাকতে পারেনি, যে 52 বছর রাজত্ব করে গেছে, আমি রাজত্ব করব কবে, কথার কথা বলছি। তো অজাতশত্রু এরকম ভেবে ওর বাবাকে খুন করে দিয়েছে, অর্থাৎ বিম্বিসারকে হত্যা করেছে। টাইম পিরিয়ড দেখার দরকার নেই। হি ওয়াজ দ্য সন অফ বিম্বিসারা অ্যান্ড চেল্লানা, ঠিক আছে, এখানে বিম্বিসারা অ্যান্ড চেল্লনা, তিনি চেল্লনা এবং বিম্বিসারার পুত্র ছিলেন। এবার বিম্বিসারের পুত্র ছিল তো ঠিকই, কিন্তু খেমা, চেল্লনা এরকম অনেক কাউকে তো বিয়ে করেছে, তো তার মায়ের নাম ছিল চেল্লনা, এটা মনে রাখবে। হি কিল্ড হিজ ফাদার বিম্বিসারা অ্যান্ড ইউসরাপ্ট, ঠিক আছে, ইউসরাপ্ট মানে হচ্ছে গিয়ে অধিগ্রহণ করা, ইউসরাপ্ট দ্য থ্রোন, ঠিক আছে, তিনি তার পিতা বিম্বিসারকে খুন করেন এবং তিনি অধিগ্রহণ করেন কি রাজ মুকুট বা থ্রোন, যাই বলো না কেন। হিজ সারনেম ওয়াজ কুনিক, তার বাবার সারনেম ছিল, উপাধি ছিল শ্রেনিক, এবং অজাতশত্রুর যে সারনেম বা উপাধি হচ্ছে কুনিক। হি অ্যাপয়েন্টেড 2 শার্প মাইন্ডেড মিনিস্টার্স হু ওয়ার ভাস্কারা অ্যান্ড সুনিদা, তিনি প্রচণ্ড বুদ্ধিমত্তাশালী 2জন মন্ত্রীকে নিয়োগ করেছিলেন তার সাম্রাজ্য বৃদ্ধি করার উদ্দেশ্যে। একজনের নাম ছিল সুনিধা, আরেকজনের নাম হচ্ছে ভাস্কর। ক্লিয়ার? আফটার বিম্বিসারাস অ্যাসাসিনেশন হি ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট কোশালা টু রিকভার পার্ট অফ দ্য ভিলেজ অফ কাশী। এবার ওর বাবা যখনই মারা গেল, বাবাকে যখন খুন করলো, কি বললাম, খুন করার পরে কি কোশলের সঙ্গে কিন্তু যুদ্ধ ঘোষণা করে দেয়, এবং কাশীগ্রাম কিছুটা যেটা কোশল অধিগ্রহণ করে নিয়েছিল, সেটা কিন্তু কাশীগ্রামটা পুনরায় আবার কি করে নিজের অধিকারে কিন্তু নিয়ে চলে আসে, রেজাল্টিং ইন কোশলা কিং প্রসেনজিৎ এন্ডিং দ্য ওয়ার বাই ম্যারিং অজাতশত্রু টু হিজ ডটার। এবং এই যে দুশ্মনীটা, এই যে শত্রুতাটা এই কুশলরাজ প্রসেনজিৎ কিভাবে মেটায়, কুশলরাজ প্রসেনজিৎ তার মেয়ের সাথে অজাতশত্রুর বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে। এ টোটাল অফ 36 কিংডমস আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য লিচ্ছবিস ওয়েন টু ওয়ার এগেইনস্ট দ্য অজাতশত্রু, বাট ইন দ্য এন্ড দ্য অজাতশত্রু ওন দ্য ওয়ার। তো দেখো এই যে লিচ্ছবি ক্ল্যানের তত্ত্বাবধানে 36টি ক্ল্যান, ঠিক আছে, 36টি কিংডম, যাই বলো না কেন, সাম্রাজ্য বা রাজ্য মিলে কিন্তু অজাতশত্রুর বিরুদ্ধে মনে করা হয় অজাতশত্রুর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, কিন্তু আলটিমেটলি অজাতশত্রুই কিন্তু যুদ্ধে জয়লাভ করে। হি ইউজ 2 new weapons in the war called রথমুসল অ্যান্ড মহাশিলা কণ্টক। তিনি 2টো নতুন অস্ত্র কিন্তু ব্যবহার করেছিলেন। একটা নাম হচ্ছে রথমুসল, যেটা কিনা এক ধরনের রথ, যেটা কিনা সামনে বা তার মধ্যে ইনস্টল করা ছিল ব্লেড মিনস কি, মানে কি বলবো, কাটার জন্য তরোয়াল টাইপস, ঠিক আছে। আর আরেকটা ছিল, তোমরা বাহুবলী দেখেছো না, ওই ধরনের একটা জিনিস খানিকটা। আর আরেকটা কি ছিল, মহাশিলা কণ্টক, যেটা দিয়ে পাথর ছোড়া যেত। ক্লিয়ার? ডিউরিং হিজ টাইম দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন আ হল বিল্ড বাই হিম আউটসাইড সপ্তপূর্ণী কেভ ইন রাজগীর। তো
তার আমলেই কিন্তু প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল বা প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল কোথায়? রাজগৃহে সপ্তপর্ণিক গুহার বাইরে একটি হলে, যেটি কিনা নির্মাণ করেছিলেন এই অজাতশত্রু। মহাবীর অ্যান্ড গৌতম বুদ্ধ ডাইড ডিউরিং দ্য অজাতশত্রু পিরিয়ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোন রাজার আমলে মহাবীর এবং গৌতম বুদ্ধ উভয়ই মারা গেছিল? সেটা হচ্ছে অজাতশত্রুর আমলে। হি ডাইড অ্যাট দ্য হ্যান্ড অফ হিজ সন উদয়ন। এবার এই অজাতশত্রুকে আবার খুন করে তার ছেলে উদয়ন বা উদয়ীন। হি ওয়াজ দ্য সন অফ অজাতশত্রু। হি কনসেন্ট্রেটেড দ্য পাওয়ার অফ দ্য মগধা কিংডম ফ্রম দ্য হিমালয়াস টু দ্য ছোটনাগপুর হিলস। এই উদয়ন কি করেছিল? এই শক্তিকে, মগধের শক্তিকে কেন্দ্রীভূত করেছিল এবং হিমালয় থেকে ছোটনাগপুর মালভূমি পর্যন্ত বা ছোটনাগপুর হিল পর্যন্ত কিন্তু তার সাম্রাজ্য গড়ে তুলেছিল। তিনি একটি ফোর্ট, হি বিল্ট এ ফোর্ট অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ গঙ্গা অ্যান্ড সোন রিভার অ্যাট পাটলিপুত্র। তিনি পাটলিপুত্র নগরের পত্তন ঘটান, পত্তন মানে কি মানে প্রতিষ্ঠা করেন, এবং সেখানে একটি ফোর্ট তৈরি করেন কোথায়? গঙ্গা এবং সোন নদীর কনফ্লুয়েন্স অর্থাৎ সঙ্গমস্থলে। ঠিক আছে, ওকে। হি শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম রাজগৃহ টু হিজ নিউলি বিল্ড সিটি অফ পাটলিপুত্র। তিনি তার রাজধানী, এই যে বললাম না আমি রাজধানী অনেকেই চেঞ্জ করেছিল, তো প্রথম হচ্ছে দেখো উদয়নী। উদয়নী প্রথম, যিনি তার রাজধানী রাজগৃহ থেকে বা গিরিব্রজ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন, যেটা কিনা তিনি নিজেই তৈরি করেছিল। ডিউরিং হিজ পিরিয়ড দেয়ার ওয়াজ আ কনফ্লিক্ট ইন মগধা উইথ পালাক সন অফ অবন্তিরাজ প্রদ্যোত। তো অবন্তিরাজ প্রদ্যোতের পুত্র পালকের সঙ্গে কিন্তু এই তোমার কি বলে উদয়নের কিন্তু একটা ঝগড়া ঝামেলা শুরু হয়েছিল, ঠিক আছে, কনফ্লিক্ট শুরু হয়েছিল। এরপরে চলে আসে নাগ দশক। দেখো, নাগ দশকের আগে দুজন রাজা কিন্তু মনে করা হয় যে রাজত্ব করেছিল, একজনের নাম ছিল অনিরুদ্ধ এবং একজনের নাম ছিল কি মুন্ডা, ঠিক আছে, এবং তারপরে নাগ দশক অধিগ্রহণ করেন সিংহাসন। হি ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য হরঙ্কা ডাইনেস্টি। তো হরজঙ্ক বংশের শেষ রাজা কে ছিল? নাগ দশক। হরজঙ্ক বংশের শেষ রাজা কে ছিল? নাগ দশক। ক্লিয়ার? হিজ মিনিস্টার শিশুনাগা কিল্ড হিম অ্যারাউন্ড 430 BC অ্যান্ড ফাউন্ডেড দ্য শিশুনাগা ডাইনেস্টি। তো নাগ দশকের যে মিনিস্টার ছিল শিশুনাগ, তিনিই নাগ দশকের যে কি বলবো মানে দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হত্যা করেন 430 খ্রিস্টপূর্বাব্দে, এবং শিশুনাগ তার নাম অনুসারে শিশুনাগ বংশের পত্তন ঘটান, বা পত্তন নট পতন, পত্তন মানে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু মনে রাখবে। এবার দেখবো শিশুনাগ ডাইনেস্টি। টাইম পিরিয়ড অ্যাজ ইউজুয়াল কোনো দরকার নেই, ক্লিয়ার? আচ্ছা, শিশুনাগ। According to Sri Lankan history, the people of Magadha rebelled against Nagdashaka's rule and installed Shishunaga, an amateur minister, as a new king. বলছে শ্রীলঙ্কার ইতিহাস থেকে জানা যায় যে তৎকালীন মানুষজন এই নাগ দশকের যে শাসন সেটাতে কিন্তু একদম বিতৃষ্ণা হয়ে গেছিল, ঠিক আছে, খুবই মানে কি বলবো রেবেল হয়ে উঠেছিল তারা সবাই, মানে প্রতিরোধ করছিল, ঠিক আছে, প্রতিবাদ করে উঠেছিল। রেবেল মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি কি বলে আন্দোলন করে ওঠা, ঠিক আছে। এবং একজন অ্যামেচার মিনিস্টার, অ্যামেচার মানে হচ্ছে কি আনকোড়া, সবকটা ইংলিশ ওয়ার্ডের মানে তৎক্ষণাৎ মনে পড়ে না, লিটারেল মানে যেটা আমি বলছি আক্ষরিকগুলো মনে পড়ে না। তো শিশুনাগ একজন আনকোড়া মিনিস্টারকে একজন নতুন রাজা হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করে। শিশুনাগ ওয়াজ দ্য ফার্স্ট রুলার অ্যান্ড ফাউন্ডার অফ দিস ডাইনেস্টি। শিশুনাগ বংশের প্রথম শাসক তথা প্রতিষ্ঠাতা ছিল কে? শিশুনাগ। Significantly destroyed the power of Avanti, including the capital, ending the centuries-long enmity with Magadha and incorporating Avanti into the Magadha Empire, which continued until the end of Mauryan rule. বলছে যখন কিনা শিশুনাগ বংশ আসে মগধে, তখন এই মগধ অবন্তী আক্রমণ করে, ওর ক্যাপিটাল মানে রাজধানী সব কিছু নিজেদের আয়ত্তে নিয়ে নেয় এবং অবন্তীকে ইনকর্পোরেট করে নেয়, মগধের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়, এবং এই অন্তর্ভুক্তিটা ঠিক আছে ছিল কিন্তু মৌর্য সাম্রাজ্য পর্যন্ত। মৌর্যরা যখন শাসন করছিল তখন অবধি অবন্তী মগধের মানে অন্তর্ভুক্তই ছিল। ডিউরিং দ্য রিজন অফ শিশুনাগা, মগধ বিকেম দ্য গ্রেটেস্ট স্টেট অফ নর্থ ইন্ডিয়া। উত্তর ভারতের মানে গুরুত্বপূর্ণ স্টেট, ঠিক আছে, একদম উল্লেখযোগ্য বা মহান রাজ্যে বা সাম্রাজ্যে পরিণত হয় মগধ। কার আমলে? শিশুনাগের আমলে প্রথম। হি শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম পাটলিপুত্র। আমি আগের বার দেখলাম উদয়ন রাজগৃহ থেকে পাটলিপুত্রে আনলো, এবার এই কি বলে শিশুনাগ কি করলো? পাটলিপুত্র থেকে পুনরায় রাজগৃহতে আনলো এবং সেখানে পছন্দ হলো না, রাজগৃহ থেকে আবার এটাকে বৈশালীতে নিয়ে চলে আসলো। তাহলে আলটিমেটলি বৈশালীতে স্থানান্তর করে কে? আমাদের শিশুনাগ, ঠিক আছে, আমাদের নয়, ইতিহাসে শিশুনাগ।
আচ্ছা, কালাশোক, শিশুনাগের পর কালাশোক বা কাকবর্ণ, হিজ আদার নেম ওয়াজ কাকবর্ণ। হি সাকসিড টু দ্য থ্রোন আফটার শিশুনাগ ডেথ। তো শিশুনাগের মৃত্যুর পর কালাশোক কিন্তু সিংহাসন আহরণ করে। ডিউরিং দ্য রিজিয়ন দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কনফারেন্স অর কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট বৈশালী। তো এই কালাশোক বা কাকবর্ণের উদ্যোগে বা তার আমলেই 383 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল। কোথায়? বৈশালীতে। হি ইজ কল্ড কালাশোক ইন দীপবস্ম বা এখানে ইংরেজিতে ভাসমা লেখা, দীপবংশ বাংলায়, এবং মহাবংশ অ্যান্ড কাকবর্ণ ইন পুরাণাস। তাহলে দীপবংশ এবং মহাবংশতে এই রাজাকে বলা হয়েছে কালাশোক, এবং পুরাণে এনার নাম ছিল কি? কাকবর্ণ। মনে থাকবে, এটা কিন্তু ইন ডিটেল। হি শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম বৈশালী টু পাটলিপুত্র। তাহলে এর বাবা বৈশালীতে স্থানান্তরিত করেছিল রাজধানী, সে আবার বৈশালী থেকে পুনরায় পাটলিপুত্রতে, পুনরায় না, সে আবার পাটলিপুত্র কিন্তু রাজধানী স্থানান্তর করে। হি ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য শিশুনাগ ডাইনেস্টি। তিনি শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন। ক্লিয়ার? তিনি শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন। নন্দ ডাইনেস্টি, অ্যাজ ইউজুয়াল টাইমলাইন দেখার কোনো মানে নেই। দ্য ফার্স্ট নন ক্ষত্রিয় ডাইনেস্টি ওয়াজ স্টার্টেড বাই মহাপদ্ম নন্দ। তো মনে করা হয় যে মহাপদ্ম নন্দ কিন্তু একজন ক্ষত্রিয় রাজা ছিলেন না, মনে করা হয় তিনি একজন বৈশ্য ছিলেন। ঠিক আছে? তো প্রথম অক্ষত্রিয় রাজা ছিলেন কে? মহাপদ্ম নন্দ ইতিহাসে মগধের, এবং তিনি কিন্তু একটা অক্ষত্রিয় সাম্রাজ্য বা অক্ষত্রিয় বংশ হিসেবে কিন্তু নতুন নন্দ বংশ কিন্তু স্টার্ট করেছিলেন। ক্লিয়ার? ইনফরমেশন অ্যাবাউট দ্য নন্দ ডাইনেস্টি ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য হাতিগুম্ফা ইনস্ক্রিপশন অফ কলিঙ্গরাজ খারভেল, দ্য বুদ্ধিস্ট টেক্সট মিলিন্দ পঞ্চহ অ্যান্ড মহাবস্তু, কৌটিল্যের অর্থশাস্ত্র, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসা। বলছে নন্দ ডাইনেস্টি সম্পর্কে আমরা কোথায় জানতে পারি? বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে, ঠিক আছে, মিলিন্দ পঞ্চহ অর্থাৎ মানে বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ পঞ্চহ এবং মহাবস্তু থেকে, এছাড়াও কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি থেকে কিন্তু আমরা এই নন্দ ডাইনেস্টি সম্পর্কে যাবতীয় তথ্য যেগুলো আমরা জানি সেগুলো জানতে পারি। এবার আমরা প্রথম রাজা মহাপদ্ম নন্দ সম্পর্কে দেখব। মহাপদ্ম নন্দ ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য নন্দ ডাইনেস্টি। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? মহাপদ্ম নন্দ। দ্য নন্দ ডাইনেস্টি ওয়াজ দ্য ফার্স্ট নন ক্ষত্রিয় ডাইনেস্টি অ্যাজ নোন ফ্রম দ্য পুরাণ অ্যান্ড বুদ্ধিস্ট টেক্সট। তাহলে বৌদ্ধ ধর্ম এবং পুরাণ থেকে কিন্তু আমরা জানতে পারি যে নন্দরা অক্ষত্রিয় ছিল এবং প্রথম অক্ষত্রিয় বংশ ছিল। ক্লিয়ার? মহাপদ্ম নন্দ ওয়াজ বর্ন অফ শূদ্র। আচ্ছা, অনেকে বলে যে বৈশ্য ছিল, আবার এখানে অনেকে মহাপদ্ম নন্দ শূদ্র ছিল বলেও মনে করা হয়, কিন্তু আলটিমেটলি এর কোনো অস্তিত্ব নেই। ক্লিয়ার? অক্ষত্রিয় ছিল এটুকু ঠিক, কিন্তু শূদ্র না বৈশ্য সেটা কিন্তু জানা যায় না। দ্য সন অফ লো কাস্ট, এবং একটি নিচু বংশের সন্তান ছিল। হি ইজ ডেসক্রাইবড অ্যাজ সর্বক্ষত্রান্তক। তাকে বলা হয়েছে সর্বক্ষত্রান্তক, অর্থাৎ সমস্ত ক্ষত্রিয়দের হন্তাকারী। ক্লিয়ার? ওভারথ্রোয়ার অফ অল ক্ষত্রিয় কিংস। সমস্ত ক্ষত্রিয়দের হন্তাকারীকে মহাপদ্ম নন্দ, তাই জন্য কি নামে ডাকা হচ্ছে? সর্বক্ষত্রান্তক। ক্লিয়ার? অ্যাপার্ট ফ্রম দিস হিজ টাইটেল ওয়ার একরাট। তার অন্যান্য উপাধিগুলো কি ছিল? একরাট ছিল, পরশুরাম ছিল, দ্বিতীয় পরশুরাম ছিল। ক্লিয়ার? হি অ্যাসেন্ড দ্য থ্রোন অফ মগধ অ্যারাউন্ড 364 BC। তিনি মগধের সিংহাসন আহরণ করে কত সালে? 364 খ্রিস্টপূর্বাব্দে। এবং অল্টারনেটিভলি একটা সাল আছে 345, কিন্তু এটা দেখার দরকার নেই। দেখো, এই সালগুলো কিন্তু দেবে না, কখনো দেবে না, মানে খুব কপাল খারাপ না থাকলে দেবে না। মহাপদ্ম নন্দ ওয়াজ কল্ড উগ্রসেনা। তো তার আরেকটা উপাধি কি ছিল? উগ্রসেনা। মহাপদ্ম নন্দ's empire extended to parts of the Deccan and up to the Godavari river. তার যে এম্পায়ার বা সাম্রাজ্য ছিল সেটা সাউথ, ডেকান মানে কি সাউথের দিকে কিন্তু অনেকটাই ছিল, মোটামুটি গোদাবরী নদী অবধি কিন্তু তার সাম্রাজ্য বিস্তার করা হয়েছিল। মহাপদ্ম নন্দ ইজ ক্রেডিটেড অ্যাজ দ্য ফার্স্ট এম্পায়ার বিল্ডিং কিং ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতের ইতিহাসের প্রথম সাম্রাজ্য গঠনকারী, ঠিক আছে, রাজা হিসেবে বলা হয় কাকে? এই মহাপদ্ম নন্দকে, প্রথম সাম্রাজ্য বিস্তারকারী রাজা। মহাপদ্ম নন্দস কনকোয়েস্ট অফ কলিঙ্গ ইজ নোন ফ্রম দ্য হাতিগুম্ফা ইনস্ক্রিপশন অফ কলিঙ্গ রাজা খারবেল। তাহলে কলিঙ্গ রাজা খারবেল বা কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি থেকে এটা আমরা জানতে পারি যে মহাপদ্ম নন্দ কিন্তু কলিঙ্গ আক্রমণ করেছিল, ঠিক আছে, এবং কলিঙ্গ জয় করেছিল। ডিউরিং হিজ রিজিয়ন দ্য কিংডম অফ কোশালা কমপ্লিটলি কেম আন্ডার দ্য মগধ। তো মহাপদ্ম নন্দের আমলেই এই যে কোশল রাজ্যটা কিন্তু সম্পূর্ণভাবে
মগধের অন্তর্ভুক্তি হয়ে যায়। মহাপদ্মনন্দ ডাইড অ্যারাউন্ড 329 বিসি, এ জানার দরকার নেই। 329 খ্রিস্টপূর্বাব্দে মহাপদ্মনন্দ মারা গেছিল, জেনে কাজ নেই। এরপরে আছে ধননন্দ, অত্যাচারী রাজা ধননন্দ। অনেকে মনে করেন যে অত্যাচারী রাজা, ইতিহাস বলছে। আফটার মহাপদ্মনন্দ's ডেথ হিজ 8 সন্স বিকাম সাকসেসিভ কিংস। মনে করা হয় মহাপদ্মনন্দর মৃত্যুর পরে তার 8 জন পুত্র পরপর রাজা হয়েছিল। এটার কিন্তু কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে, কোনো ডিটেল ইনফরমেশন পাওয়া যায় না। পাটলিপুত্র ওয়াজ দ্য ক্যাপিটাল অফ নন্দ কিংস। তো নন্দ রাজাদের রাজধানী কি ছিল? পাটলিপুত্র। ধননন্দ ওয়াজ দ্য লাস্ট এম্পারর অর কিং অফ দ্য নন্দ ডাইনেস্টি। নন্দ বংশের শেষ রাজার নাম হচ্ছে ধননন্দ। ওকে, তাহলে 8 জনের পর, মানে 7 জনের পর এই ধননন্দ মনে করা হয়। কিন্তু ধননন্দের রাজত্ব সম্পর্কে কিন্তু ঐতিহাসিক প্রমাণ রয়েছে। গ্রিক রাইটার্স কল হিম অ্যাগ্রামাস অর জেন্ড্রামাস। তাহলে গ্রিক রাইটার্সরা বা গ্রিকরা এই ধননন্দকে তোমার জেন্ড্রামাস বা অ্যাগ্রামাস বলে কিন্তু অভিহিত করেছে। অ্যাকর্ডিং টু গ্রিক অ্যাকাউন্টস বা গ্রিক বর্ণনা অনুযায়ী ধননন্দ হ্যাড আ লার্জ আর্মি। ধননন্দর বিশাল সেনা ছিল, প্রায় 2 লক্ষের ওপর ইনফ্যান্ট্রি অর্থাৎ নর্মাল পদাতিক সৈনিক ছিল, এবং 3,000 বেশি হস্তি বাহিনী ছিল, 20,000 বেশি অশ্বারোহী ছিল, এবং 2,000 বেশি রথ বাহিনী ছিল ধননন্দের আর্মিতে। এটা কিন্তু মনে রাখবে। ইট ওয়াজ ডিউরিং ধননন্দস রিজিয়ন দ্যাট আলেকজান্ডার ইনভেড ইন্ডিয়া ইন 326 বিসি। মনে রাখবে ধননন্দর আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। বহুবার প্রশ্নে এসছে, আবারও আসবে। ধননন্দ ছিল তখন মগধের রাজা, যখন আলেকজান্ডার গ্রিক শাসক আলেকজান্ডার ভারত আক্রমণ করে। কত সালে? 326 বিসি। ধননন্দ ইন্ট্রোডিউস এ সিস্টেম অফ মেজারমেন্ট। তিনি পরিমাপের একটি সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন, প্রবর্তন করেছিলেন, যার নাম ছিল কি? নন্দ পক্রমানি। ঠিক আছে। ধননন্দ ওয়াজ ডিফিটেড বাই চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড কৌটিল্য অ্যান্ড এন্ডেড দ্য নন্দ ডাইনেস্টি ইন 324 বিসি। ধননন্দ কি করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করেছিল কে? অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে কে এই কাবিল বানিয়েছিল এই ধননন্দকে পরাজিত করার জন্য? কৌটিল্য। কেননা কৌটিল্য সাথে কিন্তু ধননন্দের একটা নিজস্ব শত্রুতা ছিল। তো তার বদলা নিতেই এই কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু ব্যবহার করেছিল বা তৈরি করেছিল, যাতে কিনা ধননন্দকে পরাজিত করতে পারে। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে নন্দ বংশের পতন ঘটান এবং মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান। ঠিক ক্লিয়ার? আচ্ছা, এবার ডেসক্রিপশন অফ দ্য 4 ডাইনেস্টিস অফ মগধা। মৌর্য সাম্রাজ্য আমরা আলাদা করে পড়বো, ওটা ইন ডিটেল পড়তে হবে। তা প্রথম এখানে দেখো একটা লিস্ট আমি দিয়েছি তোমাদের। ওকে, এক সেকেন্ড, এই লিস্টটা তোমরা একটুখানি দেখে নিও। এটাতে যা আমি পড়িয়েছি, লাস্ট রাজা কে ছিল ইত্যাদি কিন্তু এখানে দেওয়া আছে, আর কিছুই না। ক্লিয়ার? এটার পড়ানোর কোনো কাজ নেই, এটা নোট করে নেবে তোমরা, পজ করে নোট করে নাও। ফরেন ইনভেশনস ইন 6th সেঞ্চুরি বিসি। এবার কিছু বৈদেশিক আক্রমণ ঘটেছিল, তার মধ্যে আমরা এখন দেখব ইরানীয় বা পার্সিয়ান আক্রমণ। ঠিক আছে। এর মধ্যে প্রথম আক্রমণকারী কে ছিল? সাইরাস। ডেট দেখার দরকার নেই। সাইরাস ওয়াজ দ্য ফাউন্ডার অফ হাকামেনিয়ান অর আর্কেমেডিয়ান ডাইনেস্টি অফ পার্সিয়া। তাহলে পারস্যের আর্কেমেডীয় বা হাকামেনীয় এই বংশের রাজা কে ছিল বা প্রতিষ্ঠাতা কে ছিল? সাইরাস। তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। সাইরাস দ্য পার্সিয়ান এম্পারর ইনভেডেড ইন্ডিয়া। ফ্রম দ্য 6th সেঞ্চুরি বিসি পার্সিয়ান রুল ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ভ্যারিয়াস পার্ট অফ ইন্ডিয়া। মানে 6th সেঞ্চুরি মানে কি 600 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে থেকে এই ভারতের বিভিন্ন অংশে কিন্তু পারস্য শাসন শুরু হয়ে যায়, অর্থাৎ সাইরাস শাসন শুরু করে। সাইরাস কনকার্ড দ্য টেরিটরিজ অফ আফগানিস্তান অ্যান্ড গান্ধারা এবং আফগানিস্তান কিন্তু সাইরাস জিতে নিয়েছিল। ঠিক আছে। পার্সিয়ান এক্সপেডিশন টু ইন্ডিয়া আর নোন ফ্রম ভ্যারিয়াস পার্সিয়ান ইনস্ক্রিপশন সাচ অ্যাজ বেহিস্তান, ঠিক আছে, পার্সেপোলিস, নাস্কি রুস্তম। তো এই বেহিস্তান, পার্সেপোলিস, নাস্কি রুস্তম ইত্যাদি লেখ থেকে কিন্তু আমরা পারস্যের ভারত আক্রমণ বা বলতে পারো পারস্যের যে বিভিন্ন অভিযান সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে চলে আসে দরায়ুস ওয়ান ওয়াজ দ্য গ্রেটেস্ট এম্পারর অফ দ্য হাকামেনিয়ান ডাইনেস্টি। আর্কেমেডীয় বা হাকামেনিয়ান ডাইনেস্টির সব থেকে বেস্ট কিং ছিল হচ্ছে গিয়ে দরায়ুস ওয়ান। কে ছিল ইনি? হি ওয়াজ দ্য সন অফ কম্বিসিস সন অফ সাইরাস। তাহলে সাইরাসের পৌত্র ছিল হচ্ছে দরায়ুস ওয়ান। সাইরাসের ছেলে কম্বিসিস, ঠিক আছে, কম্বাইসিস, এবং তার ছেলে হচ্ছে দরায়ুস ওয়ান। দরায়ুস ওয়ান মেড সেভারাল এক্সপেডিশনস
টু ইন্ডিয়া অ্যান্ড ওয়াজ সাকসেসফুল। দরায়ুস ওয়ান বা প্রথম দরায়ুস কিন্তু ভারতে প্রচুরবার অভিযান চালিয়েছিল এবং সে কিন্তু সাকসেসফুলও হয়েছিল। অ্যাকর্ডিং টু নাস্কে রুস্তম, গান্ধারা, সিন্ধু অ্যান্ড দ্য নর্দার্ন পাঞ্জাব রিজিয়ন বিলং টু দ্য এম্পায়ার অফ ফার্স্ট দরায়ুস। তারা প্রথম দরায়ুসের অন্তর্গত বা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কী ছিল? উত্তরের পাঞ্জাব রিজিয়ন, সিন্ধু এবং গান্ধারা অঞ্চল। কোথা থেকে জানতে পাচ্ছি? নাস্কি রুস্তম লেখ থেকে। ক্লিয়ার? নোটেবল ইনস্ক্রিপশনস ডিউরিং দিস পিরিয়ড ইস, আগেও বললাম যে পার্সেপোলিস ইনস্ক্রিপশন, নাকসে রুস্তম, ঠিক আছে, বেহিস্তান ইনস্ক্রিপশন এবং হামদান ইনস্ক্রিপশন কিন্তু উল্লেখযোগ্য ছিল এই সময়কার, মানে এই সময়। দ্য ফার্স্ট মেনশন অফ দ্য ওয়ার্ড হিন্দুস বা হিন্দাস, ঠিক আছে, এই হিন্দু বা হিন্দাস বা ইন্ডিয়া শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? এই নাস্কে রুস্তম যে লেখ আছে সেটাতে। অর্থাৎ এই হিন্দু শব্দটা বা ইন্ডিয়া শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি পারস্যদের দান বলতে পারো। ক্লিয়ার? এবার হচ্ছে জেরেক্সাস। জেরেক্সাস সন অফ দারায়ুস। তো দারায়ুসের পুত্র ছিলেন জেরেক্সাস। দ্য পার্সিয়ান রুল অ্যাজ ফার অ্যাজ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, দরকার নেই। Xerxes could not pay much attention to the expansion of the empire in India as he focused more on Greek invasion. এই জেরেক্সাস ভারতে অতটা বেশি সাম্রাজ্য বিস্তার করার দিকে লক্ষ্য দেয়নি। তার লক্ষ্য ছিল গ্রিক আক্রমণ করবো, মানে গ্রিস আক্রমণ করবো, ঠিক আছে, গ্রিকদের সঙ্গে লড়বো। ক্লিয়ার? হেরোডোটাস রোট ইন হিজ অ্যাকাউন্ট, হেরোডোটাস তার বর্ণনায় বলেছেন জেরেক্সাস ফর্মড লার্জ আর্মি টু অ্যাটাক গ্রিস। তোমার জেরেক্সাস একটা বিশাল বাহিনী, সেনাবাহিনী কিন্তু গঠন করেছিল গ্রিস আক্রমণ করার জন্য। জেরেক্সাস ইজ অলসো নোন টু হ্যাভ হ্যাড মেনি ইন্ডিয়ান সোলজার্স ইন হিজ আর্মি। জেরেক্সাসের আর্মিতে তিনি কিন্তু অনেক ভারতীয় সৈন্যদের অন্তর্ভুক্তি ঘটিয়েছিল, ঠিক আছে, মানে ভারতীয়দের নিয়ে যাচ্ছে গ্রিস আক্রমণ করতে। কি অবস্থা! দরায়ুস থ্রি ওয়াজ দ্য লাস্ট আর্কেমেডীয় এম্পেরর। ওকে, তাহলে শেষ আর্কেমেডীয় রাজা কে ছিল ভারতে? বা ভারতে না, রাজা কে ছিল? দরায়ুস থ্রি। দরায়ুস থ্রি ইউজড ইন্ডিয়ান ট্রুপস এগেইনস্ট দ্য ম্যাসেডোনিয়া হিরো আলেকজান্ডার। আলেকজান্ডার ম্যাসেডোনিয়া মানে কি? গ্রিকেরই একটা জায়গার নাম হচ্ছে ম্যাসেডোনিয়া। তো গ্রিক রাজা আলেকজান্ডার, ঠিক আছে, তার বিরুদ্ধে কিন্তু মানে ভারতীয় ট্রুপ বা ভারতীয় সেনাদের কিন্তু ব্যবহার করেছিল দরায়ুস থ্রি। উইথ দ্য ইনভেশন অফ ইন্ডিয়া বাই দ্য গ্রিক হিরো আলেকজান্ডার, দ্য পার্সিয়ান রুল ইন ইন্ডিয়া কেম টু অ্যান এন্ড। যখন গ্রিক রাজা আলেকজান্ডার ভারত আক্রমণ করে, তখন কিন্তু ভারতে পারস্যদের যে আধিপত্য সেটা কিন্তু শেষ হয়ে যায়। ক্লিয়ার? আলেকজান্ডার একজন মানে বিশাল সেনাবাহিনী নিয়ে বিশাল একজন মানে রাজা ছিল, ঠিক আছে, শাসক ছিল, যে কিনা কি বলবো, যেখানে যাচ্ছে সেখানে বহু রাজা কিন্তু বিনা যুদ্ধে বিনা বাক্য ব্যয় তার অধীনত্ব স্বীকার করছে, তার মানে অধীনে চলে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, আধ ঘন্টার ক্লাস হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এফেক্টস অর রেজাল্টস অফ পার্সিয়ান ইনভেশন। তাহলে ভারতেই পারস্য আক্রমণের কি রেজাল্ট ছিল, কি এফেক্ট বা কি প্রভাব পড়েছিল সেটা যদি বলি। একটু জল খেতে হবে, গলা আমার কাঠ হয়ে যাচ্ছে। কারণ আমি তোমাদের পরপর একদিনে 2-3টে ক্লাস মানে রেকর্ড করি, এই জন্য গলা ব্যথা করে। দেখো, দ্য রিলেশনস অফ ইন্ডিয়ানস উইথ দ্য পার্সিয়ান বিকেম স্ট্রঙ্গার। পারস্যদের সঙ্গে ভারতীয়দের যে সম্পর্ক সেটা শক্তিশালী হয়েছিল। এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে অনেক প্রসার ঘটেছিল এবং বাণিজ্য শক্তিশালী হয়েছিল। ইট ইজ নোন দ্যাট ভ্যারিয়াস পার্সিয়ান রিচুয়ালস অ্যান্ড কাস্টমস ওয়ার প্রিভিলেন্ট ইন চন্দ্রগুপ্ত মৌর্যাস কোর্ট। চন্দ্রগুপ্তের যে সভা ছিল সেখানে বহু পারসিক যে আচার বা নিয়ম কানুন সেগুলো কিন্তু লাগু ছিল। ইট ওয়াজ ফ্রম দ্য পার্সিয়ান দ্যাট ইন্ডিয়ানস লার্ন দ্য আর্ট অফ কয়েনেজ অ্যান্ড দ্য এক্সটেন্সিভ ইউজ অফ আয়রন। লোহার সঠিক ব্যবহার বা অধিক ব্যবহার এবং কয়েনেজ বা মুদ্রা তৈরির ব্যাপারটা কিন্তু পারস্যদের থেকে কি বলবো অনুপ্রাণিত হয়েছিল ভারতীয়রা। কয়েন স্টার্টেড টু বি মিন্টেড ডিউরিং দ্য মৌরিয়ান পিরিয়ড ইন ইমিটেশন অফ দ্য পার্সিয়ান কয়েন্স দারিক অ্যান্ড সেকেল। তো পার্সীয় যে কয়েন রয়েছে, পারস্যের যে মুদ্রা রয়েছে তার অনুকরণে, ইমিটেশন মানে অনুকরণ, তার অনুকরণে কিন্তু ভারতীয়রা মানে মৌর্য সাম্রাজ্যে কিন্তু মৌর্যরা কিন্তু কয়েন তৈরি করা শুরু করেছিল। পারস্যের কোন কয়েন দুটোর অনুকরণে? সেটা হচ্ছে দারিক এবং সেকেল। ক্লিয়ার? আর প্রথম কয়েন কিন্তু চালু হয়েছিল মনে রাখবে মৌর্য শাসনকালে। ক্লিয়ার?
geographical exploration of the Arabian Sea and the Sindhu led to the discovery of new waterways. দেখো সিন্ধু, অ্যারাবিয়ান সি এগুলোর মাধ্যমেই তো যাতায়াত চলতো, তো এগুলোর জন্য কি অনেক নতুন জলপথ কিন্তু আবিষ্কার হয়েছিল এই পারস্যরা যখন ভারত আক্রমণ করেছিল, ভারতের রাজত্ব করেছিল। অ্যাপার্ট ফ্রম দিস দ্য ওয়ার্ড হিন্দু অর হিন্দুস্তান ক্যান বি সেড টু বি দ্য কন্ট্রিবিউশন অফ দ্য পার্সিয়ান। পারস্যদের অবদান এই হিন্দু বা মানে ইন্ডিয়া শব্দটা, এটা মনে রাখবে, ঠিক আছে, বা হিন্দুস্তান শব্দটা, ইন্ডিয়া না হিন্দুস্তান। পার্সিয়ান ইনফ্লুয়েন্সেস ক্যান বি সিন ইন ইন্ডিয়ান আর্ট, স্পেশালি মৌর্যান আর্কিটেকচার। মৌর্যদের স্থাপত্যে কিন্তু পারস্যদের একটা টাচ লক্ষ্য করা যায়, পারস্যদের কি বলবো প্রভাব লক্ষ্য করা যায়। দ্য খরস্টি স্ক্রিপ্ট লেটার অরিজিনেটেড ফ্রম দ্য পার্সিয়ান অ্যারামিক স্ক্রিপ্ট প্রিভেলেন্ট ইন ইন্ডিয়া। পারস্যের অ্যারামীয় লিপির অনুকরণে আমাদের খরস্টি লিপি কিন্তু ভারতের তৈরি হয়েছিল, এটাও কিন্তু একটা দান। এবার দেখো ম্যাসিডোনিয়া বা গ্রিক ইনভেশন বা গ্রিকদের ভারত আক্রমণ কি বলছে। প্রথম হচ্ছে আলেকজান্ডার, মানে আলেকজান্ডারটাই আমাদের এখানে পড়তে হবে, তবে এর টাইম লাইনটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে, 327 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ। কি বলছে, আলেকজান্ডার ওয়াজ দ্য কিং অফ ম্যাসেডন বা ম্যাসেডোনিয়া লোকেটেড ইন দ্য নর্থ ওয়েস্ট অফ গ্রিস। গ্রিসের উত্তর পশ্চিমে অবস্থিত ম্যাসেডোনিয়ার রাজাকে ছিল আলেকজান্ডার, ঠিক আছে, এবং তিনি এক মানে কি বলবো বীর শাসক, পুরো বিশ্ব বিজয় করবে এরকম একটা ব্যাপার ছিল তার। হি ডিফিটেড দরায়ুস III অ্যান্ড পেভড মানে পাকা করা, সুগম করা, পেভড দ্য ওয়ে ফর দ্য বিগিনিং অফ গ্রিক রুল ইন ইন্ডিয়া। তিনি তৃতীয় দরায়ুসকে পরাজিত করে ভারতে তার সাম্রাজ্য গঠনের পথ সুগম বা পাকাপাকি করে নিয়েছিল, ঠিক আছে। আমি বলেছিলাম যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তখনই ভারতে পারস্যদের রাজ কিন্তু শেষ, গ্রিক রাজ শুরু, ঠিক আছে। ইন 327 BC আলেকজান্ডার ক্রস দ্য বর্ডার্স অফ হিন্দু কুশ অ্যান্ড মার্চ টুয়ার্ডস দ্য ইন্ডিয়া। 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত, হিন্দুকুশ তোমার হ্যাঁ পর্বতে আর কি, হিন্দুকুশের যে বর্ডার সেটা পার করে এবং ভারতের দিকে অগ্রসর হতে শুরু করে, ঠিক আছে। তার মধ্যে অনেক রাজারা কিন্তু পড়েছে, তারা অধীনতা স্বীকার করেছে, বর্ষতা স্বীকার করেছে, যুদ্ধ করেছে, হালকা মরে গেছে, এরকম ব্যাপার কিন্তু হয়েছে, ঠিক আছে। এটা দেখবো। আলেকজান্ডার অ্যান্ড হিজ আর্মি ফেস স্ট্রং অপোজিশন ফ্রম পুষ্কলাভর্তি রাজ, তোমার কি আছে অষ্টক, বা এটার স্টেজ দরকার নেই, অষ্টক নামটাই মনে রাখবে, ঠিক আছে। আলেকজান্ডার একটা কঠোর বাধার সম্মুখীন হন পুষ্কলাভর্তি রাজা অষ্টকের বিরুদ্ধে, ঠিক আছে। ইন 326 BC হি ক্রস দ্য ইন্ডাস। তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে, এটা বারবার মনে রাখবে, সিন্ধু নদী অতিক্রম করে এবং তার পা ভারতের মাটিতে দেয়, ঠিক আছে। সিন্ধু নদী ক্রস করা মানে ভারতের মাটি, ভারতের মাটিতে তার ফুট কিন্তু পড়ে, তার পা কিন্তু পড়ে, ঠিক আছে, অর্থাৎ ভারতে তিনি ঢোকে। অ্যাট দ্যাট টাইম হি রুলড অফ তাক্ষশিলা ওয়াজ অ্যাট দ্যাট টাইম দ্য রুলার অফ তাক্ষশিলা ওয়াজ অম্ভি। এই অম্ভি ছিল তক্ষশিলার তখন শাসক। এ কোনো বাধা দেয়নি, এসেছে মাথা থেকে খুলে দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। হি সারেন্ডার্ড উইদাউট এ ফাইট। সে কোনো যুদ্ধ ছাড়াই সারেন্ডার করে দিয়েছিল, অত শক্তিশালী দেখে মানে আর্মি ও আর থাকতে পারেনি, মানে ও বলছে না ভাই মেরো না, নিয়ে নাও। অ্যাপার্ট ফ্রম আম্ভি কিংস লাইক শশীগুপ্ত, ঠিক আছে, কপিয়াস, সঞ্জয়, এরা সবাই আলেকজান্ডারের অধীনতা বা বর্ষতা বা সাবমিশন কিন্তু স্বীকার করে নিয়েছিল। অ্যাডভান্সিং ইস্টওয়ার্ড ফ্রম তক্ষশিলা, তক্ষশিলা থেকে যখন আরও পূর্বের দিকে অ্যাডভান্সিং মানে কি অগ্রসর হচ্ছে আলেকজান্ডার, সে তখন এসে পৌঁছায় ঝিলাম নদীর তীরে, ঠিক আছে, এবং সেখানে তার যুদ্ধ হয়, তার সামনাসামনি হয় কার, পুরু, রাজা পুরুর সঙ্গে। পুরু বা পোরাস দুটো নামই এখানে আমি লিখেছি, চিন্তা নেই। অ্যান্ড ফেস সিভিয়ার অপোজিশন ফ্রম কিং পুরু, মানে বিশাল একটা মানে কি বলবো বাধার সম্মুখীন হন। এতদিন কিন্তু সে ভারতে আসার পর সময় যতজন রাজাকে পেয়েছে কেউ এরকম বাধা দিতে পারেনি, ঠিক আছে, অষ্টকও পারেনি, পুরু যতটা বাধা দিয়েছিল, বা পোরাস। হু ফট দ্য ব্যাটেল অফ ঝিলাম, এবং সেখানে কিন্তু এই আলেকজান্ডার এবং পুরুর মধ্যে একটা যুদ্ধ হয় যেটাকে ব্যাটেল অফ ঝিলাম নামে কিন্তু খ্যাত, অর হিদাসপিস, বা এই যুদ্ধটাকে ব্যাটেল অফ হিদাসপিসও বলা হয়। কত সালে হয়েছিল, 326 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল, ঝিলাম নদীর তীরে। পুরু বা পোরাস ভার্সেস আলেকজান্ডার, ঠিক আছে। অলদো পুরু ওয়াজ ডিফিটেড, যদিও পুরু এই যুদ্ধে কিন্তু পরাজিত হয়েছিল, কিন্তু আলেকজান্ডার পুরুর এই বীরত্ব দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছিল এবং পুরুকে সসম্মানে তার রাজত্ব ফেরত দিয়েছিল, এটাই কিন্তু এই লাইনে লেখা রয়েছে। এবং পুরুর সাথে একটা
ফ্রেন্ডলি রিলেশন বা বন্ধুত্বপূর্ণ রিলেশন কিন্তু সে বজায় রেখেছিল, সম্পর্ক রেখেছিল। ওয়েন আলেকজান্ডার দেন অ্যাটেম্প টু কনকার ইস্ট ইন্ডিয়া, যখন কিনা সে এবার ইস্ট ইন্ডিয়ার দিকে অগ্রসর হতে যাচ্ছে, হি ডিসাইডেড টু রিটার্ন হোম ডিউ টু মিউচুয়াল ডিসেনশন। আচ্ছা, অর্থাৎ তার যে সেনাবাহিনী তাদের মধ্যে না একটা কি বলবো মতামত, একটা বিমত চলে এসেছিল, কেউ কারোর কথা শুনছে না, এই এক মত দিচ্ছে, ও আর এক মত দিচ্ছে, নিজেদের মধ্যেই তোলপাড় লেগে গেছে, ঠিক আছে। তো এইটার জন্য আর পূর্ব ভারতের দিকে আলেকজান্ডার যায় না, সে মনে করে যে না এবার আমি রিটার্ন করব, ফিরে যাব, ঠিক আছে। হোম ডিউ টু মিউচুয়াল হলো। হিজ লাস্ট ভিক্টরি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে তার শেষ অধিকৃত বা শেষ জয় কি ছিল, পাটালিনী ছিল 325 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। এটা কিনা সিন্ধু এস্টুয়ারির ওখানে ছিল, কাছাকাছি, শুধু পাটালিনী নামটা মনে রাখলেই হবে। ফাইনালি লিভিং দ্য রিজন বিটুইন দ্য ঝিলাম অ্যান্ড বিপাশা ইন চার্জ অফ পুরু, তাহলে বিপাশা এবং ঝিলাম নদীর মধ্যবর্তী যে অঞ্চল সেটা পুরুর অধীনে দায়িত্ব দিয়ে, এবং সিন্ধু বা ইন্ডাস নদী এবং ঝিলাম নদীর মধ্যবর্তী অঞ্চল অম্ভির ওপর দায়িত্ব দিয়ে তিনি ফিরে যান, এবং সেলুকাস নিকেটর বলে একজন প্রতিনিধিকে কিন্তু তিনি অ্যাপয়েন্ট করে যান এই পাঞ্জাব এবং বেলুচিস্তান এই অঞ্চলটাকে দেখার জন্য, ঠিক আছে। এবং সে আবার পার্সিয়াতে ফিরে যায়। দ্য আদার পার্ট অফ হিস আর্মি আন্ডার দ্য অ্যাডমিরাল তোমার নিয়ারকাস প্রসিড বাই সি টুয়ার্ড পার্সিয়া। আরেকটা পার্ট তার আর্মির, যেখানে কিনা তার অ্যাডমিরাল ছিল, তার সেনাপতি ছিল, যেখানে কিনা নাম হচ্ছে তার নিয়ারকাস, ঠিক আছে, সে আবার সমুদ্রপথে পার্সিয়ার দিকে রওনা দেয়। এটা বেকার জিনিস, এই লাইনটার কোনো মানে নেই, দরকার নেই, জাস্ট গল্পটা ভালো করে সাজানোর জন্য লিখেছে, যেটা ইতিহাস বলছে। আফটার অ্যাবাউট 19 মান্থস, মনে করা হয় 19 মাস ভারতে তিনি ছিলেন। এবার এটা অনেক জায়গায় 17 মাস 18 মাসও লেখা থাকে, 19 মাস মোটামুটি। আলেকজান্ডার রিটার্ন টু পার্সিয়া ইন 324 বিসি, তিনি 324 খ্রিস্টপূর্বাব্দে আবার পারস্যের দিকে বা পার্সিয়ার দিকে কিন্তু ফেরত যান। তিনি যাওয়ার পথেই ব্যাবিলনে মারা যান, এখানে লেখা নেই যাওয়ার পথে, কিন্তু তিনি যাওয়ার পথেই ব্যাবিলনে 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। আচ্ছা, এফেক্ট অর রেজাল্ট অফ দ্য গ্রিক ইনভেশন, এই যে গ্রিকরা ভারতে আক্রমণ করেছিল এর এফেক্ট বা প্রভাব কি পড়েছিল। দেখো, গান্ধারা আর্ট বিগান উইথ দ্য অ্যামালগামেশন অফ ইন্ডিয়ান গ্রিকো রোমান আর্ট। এই গ্রিকো রোমান আর্ট আর ভারতীয় আর্ট, এই দুটোর সংমিশ্রণে গান্ধারা শিল্প বা গান্ধারা আর্ট অফ স্কুল কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে, তৈরি হয়েছিল। অ্যাজ আ রেজাল্ট অফ দ্য গ্রিক এক্সপেডিশন, এক্সপেডিশন মানে অভিযান, টু ইন্ডিয়া, দ্য ক্যালেন্ডার অফ ইন্ডিয়ান হিস্ট্রি ইজ নোন অ্যাকুরেটলি। যেহেতু গ্রিক এক্সপেডিশন বা গ্রিক অভিযান যেহেতু ভারতে হয়েছিল, তার জন্য ভারতের যে ক্যালেন্ডার সেটা কিন্তু সুন্দরভাবে জানা যায়। গ্রিক ইনফ্লুয়েন্স ক্যান বি সিন ইন ইন্ডিয়ান কয়েনেজ অ্যান্ড অ্যাস্ট্রোনমি, ভারতের জ্যোতিষশাস্ত্রে এবং কয়েন মানে তৈরিতে বা কয়েনেজে, ঠিক আছে, কিন্তু গ্রিকদের একটা প্রভাব লক্ষ্য করা যায়, একটা স্ট্রং প্রভাব লক্ষ্য করা যায়, ঠিক আছে। আফটার কন্ট্যাক্ট উইথ দ্য গ্রিকস, দ্য কাস্টম অফ এনগ্রাভিং দ্য নেম, পোর্ট্রেট, টাইটেল অফ দ্য কিং অন ইন্ডিয়ান কয়েন ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস। গ্রিকদের সঙ্গে আলাপের পরেই ভারতীয় রাজারা তাদের টাইটেল, তাদের উপাধি, ঠিক আছে, তাদের নাম, আর কি বলছে, তাদের পোর্ট্রেট, তাদের ছবি কিন্তু ভারতে যে কয়েন চলতো সেই কয়েনের মধ্যে কিন্তু এনগ্র্যাভ মানে কি খোদাই করা শুরু করেছিল। আলেকজান্ডার ফাউন্ড সেভারাল সিটিজ ইন দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, এটা দরকার নেই, উত্তর ভারতে বা উত্তর পশ্চিম ভারতে কিন্তু আলেকজান্ডার অনেকগুলো নগরীর পত্তন করিয়েছিল, ঠিক আছে। আলেকজান্ডার্স এক্সপেডিশন টু ইন্ডিয়া ডিসকভার 1 ওয়াটার রুট অ্যান্ড 3 ল্যান্ড রুট ফর ইস্ট ওয়েস্ট কমিউনিকেশন, পূর্ব এবং পশ্চিমের কমিউনিকেশনের জন্য ভারতের মধ্যে 3টে জলপথ এবং তিনটে স্থলপথ এবং একটা জলপথ কিন্তু নির্মাণ হয়েছিল। অ্যাপার্ট ফ্রম দিস, দ্য ইউজ অফ ইয়াভানিকা বা জবনিকা অর ভেইল ইন ইন্ডিয়ান ড্রামা ইজ বিলিভ টু বি ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রিক্স। দেখেছো বিভিন্ন মঞ্চে দেখবে দুদিক থেকে দুটো পর্দা এরকম বন্ধ হয়ে যায়, লাল রঙের থাকে, ওটাকে বলা হয় জবনিকা, ঠিক আছে। তো সেই যে কাস্টমটাই, রীতিটাই, জবনিকার কনসেপ্টটা কিন্তু গ্রিকদের থেকেই পাওয়া গেছে। ক্লিয়ার? তাহলে আমাদের রাইজ অফ মগধা কিন্তু কমপ্লিট হয়ে গেল, মগধের উত্থান কিন্তু শেষ। প্রায় 45 মিনিটের একটা ক্লাস, এটা করলে তোমাদের আর কিচ্ছু না, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করো। ক্লাসটা আশা করছি ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।